গল্পটা বেশ কয়েক বছর আগের। আর এই গল্পটা কিন্তু সাইমন সিনেকের নিজের না, তিনি এটা শুনেছিলেন, তাই তো? হ্যাঁ, তিনি এটা শুনেছিলেন একজন প্রাক্তন মার্কিন আন্ডার সেক্রেটারি অফ ডিফেন্সের কাছ থেকে, একটা সম্মেলনে। আচ্ছা। তো সেই ভদ্রলোক মঞ্চে উঠে তার সেই ক্ষমতার দিনগুলোর কথা বলছিলেন না, বলছিলেন ক্ষমতা হারানোর পরের একটা অভিজ্ঞতার কথা। ইন্টারেস্টিং। তিনি বলছিলেন যে যখন তিনি দায়িত্বে ছিলেন তখন তাকে একই সম্মেলনে ডাকা হয়েছিল, সেবার তাকে ফার্স্ট ক্লাসে করে নিয়ে আসা হয়, এরপর থেকে তার ব্যাগ ধরার জন্য লোক থাকে। আর সেই বিখ্যাত সিরামিকের কাপে কফি। হ্যাঁ, আর মঞ্চে ওঠার আগে তাকে একটা সুন্দর সিরামিকের কাপে কফি দেওয়া হয়েছিল, যাকে বলে এলাহি আয়োজন আর কি। কারণ তিনি ছিলেন আন্ডার সেক্রেটারি অফ ডিফেন্স, মানে পদটার একটা ওজন ছিল। একদম। কিন্তু কয়েক বছর পর যখন তিনি চাকরি থেকে অবসর নিলেন, তখন তাকে আবার একই সম্মেলনে ডাকা হলো। আচ্ছা। এবার তিনি এলেন ইকোনমি ক্লাসে, নিজের ব্যাগ নিজেই টানলেন। আর কফি? আর কফি চাইলে তাকে একটা কফি মেশিনের দিকে দেখিয়ে দেওয়া হলো। তিনি নিজের হাতে একটা কাগজের কাপে কফি ঢেলে নিলেন। মানে সমস্ত সুযোগ সুবিধা উধাও। ঠিক। আর মঞ্চে দাঁড়িয়ে তিনি দর্শকদের যা বললেন সেটা শোনার পর আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তিনি বললেন, আমি সেদিন একটা বিষয় উপলব্ধি করেছিলাম। কি সেটা? ওই সিরামিকের কাপটা আসলে আমার জন্য ছিল না, ওটা ছিল আমার পদের জন্য। আমি যখন পদ ছেড়ে দিলাম, কাপটি পরবর্তী ব্যক্তির কাছে চলে গেল। বাহ, কি অসাধারণ একটা উপলব্ধি! এই একটা লাইনেই তো পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যায়। তাই না? নেতৃত্ব মানে সুযোগ সুবিধা বা স্ট্যাটাস নয়, ওগুলো আসলে চেয়ারের সাথে আসে, চেয়ারের সাথেই চলে যায়। এই গল্পটাই তো সাইমন সিনেকের দর্শনের একেবারে কেন্দ্রে রয়েছে। ঠিক, তিনি তো নিজেকে একজন অটল আশাবাদী বা আনশেকেবল অপটিমিস্ট হিসেবে পরিচয় দেন, আর তার কাজের মূল ভিত্তিই হল এই ধারণাটা। আর এই ধারণাটাই তো আমাদের এই প্রচলিত ব্যবস্থাপনার ধারণাকে পুরোপুরি উল্টে দেয়, তাই না? যেখানে ক্ষমতার পদকেই সবচেয়ে বড় করে দেখা হয়। একদম। সিনেকের পুরো পরিচিতিই তো গড়ে উঠেছে এই গতানুগতিক ধারণাকে চ্যালেঞ্জ করে। তার সবচেয়ে বিখ্যাত কাজ স্টার্ট উইথ ওয়াই বইটা, বা ধরুন তার টেড টক। যেটা তো সবচেয়ে বেশি দেখা টেডটকগুলোর মধ্যে একটা। হ্যাঁ, সেটার মূল কথাও তো এটাই। মানুষ আপনার কি কাজ তা কেনে না, তারা কেনে আপনার কেন, আপনার উদ্দেশ্যটা। একদম। তিনি নেতৃত্বকে স্ট্যাটাস বা পদের অনেক ঊর্ধ্বে দেখেন। তার মতে ওই সিরামিকের কাপটা হলো একটা প্রতীক। আসল নেতার পরীক্ষা তো তখন শুরু হয় যখন তাকে কাগজের কাপে কফি খেতে হয়। তখনও কি তিনি একইভাবে বিনয়ী থাকেন? তখনও কি তিনি অন্যদের সেবা করার মানসিকতা রাখেন? নাকি তার অহংবোধে আঘাত লাগে? এটাই আসল প্রশ্ন। মানে নেতৃত্ব কোনো পদ নয়, এটা একটা পছন্দ। ঠিক তাই, প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে এই পছন্দটা করতে হয়। এই পছন্দ শব্দটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেনেকের আরেকটা শক্তিশালী ধারণা হল নেতৃত্ব মানে দায়িত্বে থাকা নয়, বরং দায়িত্বে থাকা মানুষগুলোর যত্ন নেওয়া। হ্যাঁ, তিনি একটা দারুণ প্রশ্ন করেন যেটা আমাকে অনেক ভাবিয়েছে। প্রশ্নটা হলো, আপনি কি নেতৃত্ব দিতেন যদি কেউ আপনার নাম না জানত, যদি কোনো কৃতিত্বই আপনার না হতো? এটা একটা কঠিন প্রশ্ন, খুবই কঠিন, কারণ আমাদের সমাজে তো নেতৃত্বকে খ্যাতির সাথে জুড়ে দেওয়া হয়। ঠিক, কিন্তু সিনেক এখানে সেই সব ছোট ছোট কাজের উদাহরণ দেন যা প্রায় আমাদের চোখ এড়িয়ে যায়। যেমন ধরুন, যে সহকর্মী আপনার বাচ্চা স্কুলের অনুষ্ঠানের জন্য নিজের শিফটটা আপনার সাথে বদলে নেয়। অথবা যে ব্যক্তি লিফটের দরজাটা আপনার জন্য কয়েক সেকেন্ড বেশি খোলা রাখে। একদম। এগুলো হয়তো ছোট কাজ, কিন্তু এই নিঃস্বার্থ কাজগুলোই ধীরে ধীরে বিশ্বাসের জন্ম দেয়। আর এই বিশ্বাসটাই তো সবকিছুর মূল। অবশ্যই। তিনি একে বলেন সার্কেল অফ সেফটি বা নিরাপত্তার বৃত্ত। একটা পরিবেশে যখন এই বৃত্তটা তৈরি হয়, তখন কর্মীরা ঝুঁকি নিতে বা নতুন কিছু চেষ্টা করতে ভয় পায় না। কারণ তারা জানে যে ভুল করলেও কেউ পাশে থাকবে। হ্যাঁ, তারা জানে যে যদি তারা ভুলও করে, তাদের নেতা বা দল তাদের পাশে থাকবে, তাদের অপমান করবে না। তারা নিজেদের নিরাপদ মনে করে। আর যখন মানুষ নিরাপদ বোধ করে, তখনই তাদের সেরাটা বেরিয়ে আসে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আজকের এই কর্পোরেট কালচারে যেখানে সবকিছুই পারফরম্যান্স, ডেডলাইন আর কেপিআই দিয়ে মাপা হয়, সেখানে এই সার্কেল অফ সেফটি তৈরি করাটা কি একটা
একটু বেশি আদর্শিক ধারণা হয়ে গেল না, নাকি বাস্তবেও এর সফল উদাহরণ আছে? চমৎকার প্রশ্ন। আর এখানে অনেকে সিনেককে ভুল বোঝে। সার্কেল অফ সেফটি মানে পারফরম্যান্সের সাথে আপুশ করা নয়, আচ্ছা। বরং উচ্চ পারফরম্যান্সের জন্য সঠিক পরিবেশ তৈরি করা। এটা নাইস হওয়ার বিষয় নয়, এটা কার্যকর হওয়ার বিষয়। ভাবুন তো একটা মিলিটারি ইউনিটের কথা। আচ্ছা। সেখানে সবচেয়ে শক্তিশালী বন্ধন তৈরি হয়, কারণ প্রত্যেক সৈনিক জানে যে তার পাশের জন তার জন্য নিজের জীবন দিয়ে দেবে। এই চরম বিশ্বাসটাই তাদের অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে। ঠিক। কর্পোরেট জগতে ঝুঁকিটা হয়তো জীবনের নয়, কিন্তু প্রক্রিয়াটা একই। যখন কর্মীরা জানে যে তাদের বস তাদের রক্ষা করবে, তখন তারা কোম্পানির জন্য বড় ঝুঁকি নিতেও পিছপা হয় না। ফলাফল কিন্তু শেষ পর্যন্ত পারফরমেন্সেই দেখা যায়। এটার সাথে তো দায়িত্ব দেওয়ার বিষয়টাও চলে আসে, তাই না? শুধু কাজ দেওয়া নয়, বরং প্রকৃত মালিকানা দেওয়া। একদম। এই প্রসঙ্গে সিনেকের নিরামিষভোজী বন্ধু মাইকেলের গল্পটা আমার খুব পছন্দের। হ্যাঁ, গল্পটা জবাবদিহিতার একটা অসাধারণ উদাহরণ। মাইকেল এক রেস্টুরেন্টে গিয়ে ওয়েট্রেসকে জিজ্ঞাসা করলেন যে স্যুপে চিকেন স্টক আছে কিনা। আর ওয়েট্রেস খুব আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, না, নেই। ঠিক, কিন্তু এরপরই গল্পটা মোড় নেয়। হ্যাঁ, মাইকেল তখন বললেন, ধন্যবাদ, কারণ চিকেনে আমার মারাত্মক অ্যালার্জি আছে, খেলে আমার খিঁচুনি পর্যন্ত হতে পারে। এই কথাটা শোনার সাথে সাথে ওয়েট্রেসের মুখের ভাব বদলে গেল। সাথে সাথে সে বলল, আমি এক্ষুনি শেফকে আবার জিজ্ঞাসা করে আসছি। এবং ফিরে এসে সে জানায় যে স্যুপে আসলেই চিকেন স্টক আছে। হুম। দেখুন কি ঘটল এখানে। যতক্ষণ বিষয়টা ছিল শুধু মাইকেলের খাদ্যাভ্যাসের পছন্দ, ততক্ষণ ওয়েট্রেস দায়সারাভাবে উত্তর দিয়েছে। হ্যাঁ, কিন্তু যখনই তাকে মাইকেলের স্বাস্থ্যের জন্য ব্যক্তিগতভাবে দায়ী করা হলো, যখন ফলাফলের গুরুত্বটা সে বুঝতে পারল, তখন সে তার কাজটি আরও শতগুণ গুরুত্ব সহকারে করল। তার মানে সেরা নেতারা তাদের দলকে শুধু কাজ বা টাস্ক দেন না, তারা তাদের প্রকৃত দায়িত্ব বা রেসপন্সিবিলিটি দেন। যখন কাউকে একটা ফলাফলের জন্য দায়ী করা হয়, তখন সে সেই চ্যালেঞ্জটা ব্যক্তিগতভাবে গ্রহণ করে এবং সফল হবার জন্য যা যা করার দরকার সব করে, প্রয়োজনে অন্যদের সাহায্যও চায়। কারণ তখন বিষয়টা আর শুধু একটা কাজ শেষ করা থাকে না। না, বিষয়টা হয়ে দাঁড়ায় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা। এই যে দায়িত্ববোধ আর বিশ্বাসের কথা আমরা বলছি, এগুলো তো এমনি এমনি তৈরি হয় না। এর পেছনে একটা শক্তিশালী উদ্দেশ্য বা কারণ থাকতে হয়। ঠিক। আর এই কারণকে কেন্দ্র করে কিভাবে একটি সংস্থা বা একজন নেতা নিজেকে গড়ে তুলতে পারে, সেটাই সিনেক তার সবচেয়ে বিখ্যাত মডেল দ্য গোল্ডেন সার্কেলের মাধ্যমে দেখিয়েছেন। হ্যাঁ, এটাকে এভাবে ভাবা যেতে পারে। ৩টে বৃত্ত, একটার ভেতরে আরেকটা। একদম কেন্দ্রে থাকে কেন বা ওয়াই। এটা হলো উদ্দেশ্যটা। হ্যাঁ, আপনার উদ্দেশ্য, আপনার বিশ্বাস, আপনার অস্তিত্বের কারণ। কেন আপনি সকালে ঘুম থেকে ওঠেন, বা আপনার সংস্থারই বা কেন অস্তিত্ব থাকা উচিত। তার বাইরের বৃত্তে থাকে কিভাবে বা হাউ। এগুলো হলো সেই নির্দিষ্ট নীতি, প্রক্রিয়া বা মূল্যবোধ যার মাধ্যমে আপনি আপনার কেন-কে বাস্তবে রূপ দেন। এগুলোই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। আর সবার বাইরের বৃত্তে থাকে কি বা হোয়াট, মানে আপনার পণ্য বা পরিষেবা। একদম। মজার বিষয় হলো, পৃথিবীর সব সংস্থা জানে তারা কি করে। কিছু সংস্থা জানে তারা কিভাবে করে, কিন্তু খুব কম সংস্থায় জানে তারা কেন কাজটা করে। আর বেশিরভাগ কোম্পানি তো বাইরে থেকে ভেতরের দিকেই যোগাযোগ করে, তাই না? হ্যাঁ, তারা বলে তারা কি করে, সেটা কিভাবে অন্যদের থেকে ভালো, আর তারপর হয়তো গ্রাহককে কেনার জন্য উৎসাহিত করে। যেমন আমরা দারুণ কম্পিউটার বানাই, এগুলো সুন্দর ডিজাইনের এবং ব্যবহার করা সহজ, একটা কিনতে চান? এটা শুনলে খুব একটা আবেগ কাজ করে না। কিন্তু অ্যাপেলের মতো অনুপ্রেরণাদায়ী সংস্থাগুলো, তারা ভেতর থেকে বাইরের দিকে যোগাযোগ করে। তারা শুরু করে কেন দিয়ে। ঠিক, তাদের বার্তাটা অনেকটা এমন: আমরা যা কিছু করি, আমরা স্থিতাবস্থাকে চ্যালেঞ্জ করায় বিশ্বাস করি, আমরা ভিন্নভাবে চিন্তা করায় বিশ্বাস করি। এটা হলো তাদের ওয়াই। তারপর আমরা সুন্দর ডিজাইনের এবং ব্যবহার করা সহজ পণ্য বানিয়ে সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দিই। এটা তাদের হাও। আর এভাবেই আমরা অসাধারণ কিছু কম্পিউটার তৈরি করি। এটা তাদের ওয়াট। একটি কিনতে চান? তো পরিষ্কার। দ্বিতীয়টা সরাসরি একটা অনুভূতি তৈরি করে। কেন? কারণ সিনেকের মতে এটা আমাদের মস্তিষ্কের গঠনের সাথে সরাসরি যুক্ত। ভাবুন, আমাদের মস্তিষ্কের নিওকর্টেক্স অংশটা, যেটা যুক্তির ভাগ, মানে ডেটা, ফিচার, দাম, এসব। হ্যাঁ, সেটা কি স্তরের সাথে যোগাযোগ করে। কিন্তু আমাদের ভেতরে যে লিম্বিক মস্তিষ্ক আছে, যেটা আমাদের অনুভূতি, বিশ্বাস, গাট ফিলিং নিয়ন্ত্রণ করে, যার কোনো ভাষা নেই। ঠিক সেটাই কেনর সাথে যোগাযোগ করে।
এক কারণে যখন কোনো সিদ্ধান্ত আমাদের সঠিক মনে হয় তখন দাম বা ফিচারের চেয়েও বড় কিছু কাজ করে। অ্যাপল আমাদের ওই লিম্বিক মস্তিষ্কের সাথে কথা বলে। তবে এখানে আমার একটা প্রশ্ন আছে। এই মডেলটা কি অ্যাপলের মতো একটা বড় প্রতিষ্ঠিত ব্র্যান্ডের জন্য এক ধরনের বিলাসিতা? একটা ছোট দোকান বা একটা স্টার্টআপ যার মূল লক্ষ্য শুধু ব্যবসায় টিকে থাকা, সে কি শুরুতেই এত গভীর কেন খুঁজে বের করতে পারে? আমার মনে হয় বিষয়টা ঠিক তার উল্টো। একটা ছোট স্টার্টআপের জন্য কেন খুঁজে বের করাটা আরও বেশি জরুরি। তাই কারণ তাদের কাছে অ্যাপলের মতো বিশাল মার্কেটিং বাজেট নেই বা বিশ্বজোড়া ব্র্যান্ডের স্বীকৃতিও নেই। তাদের কাছে যা আছে তা হলো একটা উদ্দেশ্য, একটা গল্প। মানুষ হয়তো তাদের পুণ্যের জন্য আসবে না, কিন্তু তাদের উদ্দেশ্যের সাথে একাত্মবোধ করলে তারা ঠিকই আসবে। মানে কেনটাই তাদের সবচেয়ে বড় সম্পদ। একদম, ওটাই তাকে বড় কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতা করার সাহস যোগায়। উদ্দেশ্যের শক্তিটা আসলেই অসাধারণ। সিনেক তো তার নিজের জীবন থেকেও একটা দারুণ উদাহরণ দেন। তিনি কলেজে পড়ার সময় 100 পৃষ্ঠা থিসিস লিখতে হতো, কিন্তু তিনি পারেননি। হ্যাঁ, কাজটা তার কাছে বিশাল খাটুনির মনে হয়েছিল আর তিনি নিজেকে অলস ভাবতে শুরু করেছিলেন। কিন্তু বহু বছর পর তিনি একাধিক বই লিখেছেন, যার প্রত্যেকটি কয়েকশো পৃষ্ঠার। এটা কিভাবে সম্ভব হলো? কারণ তিনি একটি উদ্দেশ্য বা কজ খুঁজে পেয়েছিলেন। এটা একটা খুব সূক্ষ্ম কিন্তু গুরুত্বপূর্ণ পার্থক্য। থিসিস লেখাটা ছিল একটা লক্ষ্য বা গোল। কিন্তু বই লেখাটা তার কাছে ছিল একটা উদ্দেশ্য। হ্যাঁ, এমন কিছুতে অবদান রাখা যা তার নিজের চেয়েও বড়। তার উদ্দেশ্য হল এমন একটা পৃথিবী তৈরি করা যেখানে বেশিরভাগ মানুষ তাদের কাজে অনুপ্রেরণা খুঁজে পায়। যখন লেখাটা আর মূল বিষয় রইল না, বরং উদ্দেশ্য পূরণের একটা মাধ্যম হয়ে উঠল, তখন শত শত পৃষ্ঠার লেখাটাও আর কঠিন মনে হয়নি। এই অনুভূতির তীব্রতা তার আর একটা গল্পে খুব ভালোভাবে বোঝা যায়। হ্যাঁ, যখন তিনি এমন একটা সংস্থায় বক্তৃতা দিয়েছিলেন যাদের ব্যবসায়িক নীতি তার বিশ্বাসের সম্পূর্ণ বিরোধী ছিল। তার মনে হচ্ছিল যেন তিনি একটি পিরামিড স্কিমের অংশ, যেখানে শুধু টাকার কথা বলা হচ্ছে, গ্রাহকদের সেবা করার কোনো কথাই নেই। আর বক্তৃতা দেওয়ার পর তার শারীরিক প্রতিক্রিয়া হয়েছিল। তিনি এতটাই অসুস্থ এবং লজ্জিত বোধ করছিলেন যে কারো সাথে কথা না বলেই অনুষ্ঠান থেকে বেরিয়ে গিয়েছিলেন। তার দল তো তাকে বোঝানোর চেষ্টা করেছিল যে হয়তো তার কথায় কেউ কেউ অনুপ্রাণিত হয়েছে। হ্যাঁ, মানে বিষয়টা ইতিবাচকভাবে দেখতে বলেছিল। কিন্তু সিনেক একটা অসাধারণ কথা বলেন, পারপাস ক্যানট বি রেশনালাইজড। উদ্দেশ্যকে যুক্তির মাধ্যমে সঠিক প্রমাণ করা যায় না। আমরা সবাই তো জীবনে কখনো না কখনো এই অনুভূতিটার সম্মুখীন হয়েছি, তাই না? যখন পেটের ভেতর কেমন একটা অস্বস্তি হয়, যখন আমরা এমন কিছু করি যা আমাদের ভেতরের বিশ্বাসের বিরুদ্ধে যায়। ঠিক তাই, ওটাই আমাদের ভেতরের কম্পাস। যখন আমরা আমাদের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ কাজ করি, তখন আমরা আবেগ, শক্তি আর পরিপূর্ণতা অনুভব করি। আর যখন এর বিরুদ্ধে যাই, তখন সেই অসুস্থ অনুভূতি হয়। সিনেক বলেন, এই অনুভূতিকে বিশ্বাস করতে হবে। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে যদি মূল বিষয়গুলো তুলে আনতে চাই, তাহলে প্রথমেই আসবে প্রকৃত নেতৃত্ব আসে সেবা থেকে, পদমর্যাদা বা ওই সিরামিকের কাপ থেকে নয়। এটা একটা রোজকার পছন্দ। দ্বিতীয়ত, দীর্ঘস্থায়ী বিশ্বাস এবং আনুগত্য তৈরির জন্য ভয় বা পুরস্কারের মতো ম্যানিপুলেশন কাজ করে না। এর জন্য প্রয়োজন একটা নিরাপত্তার বৃত্ত তৈরি করা, যেখানে মানুষ নিরাপদ বোধ করবে এবং নিজের সেরাটা দিতে পারবে। আর এই সব কিছুকে একসাথে বেঁধে রাখে একটা পরিষ্কার এবং শক্তিশালী কেন বা উদ্দেশ্য। ভেতর থেকে বাইরের দিকে যোগাযোগ করতে হয়, অনুভূতিকে স্পর্শ করতে হয়, শুধু যুক্তিকে নয়। একদম। তাহলে শেষে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাওয়া যাক। অবশ্যই। সাইমন সিনেক তার একটি লেখায় কেরিয়ারকে হাঙরের সাথে তুলনা করেছেন। একটা অদ্ভুত ব্যাপার হল, কিছু প্রজাতির হাঙরকে বেঁচে থাকার জন্য সারাক্ষণ সাঁতরাতে হয়। থেমে গেলেই বিপদ। হ্যাঁ, যদি তারা থেমে যায়, তাদের ফুলকার মধ্যে দিয়ে জল প্রবাহিত হয় না এবং তারা শ্বাস নিতে না পেরে মারা যায়। বিজ্ঞানীরা একে একটা ভারী নামে ডাকেন, অব্লিগেট র্যাম ভেন্টিলেশন। আচ্ছা, সিনেক বলেন, আমাদের কেরিয়ারও অনেকটা এরকমই। আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হয়, শিখতে হয়, উন্নতি করতে হয়। কিন্তু এখানে একটা প্রশ্ন লুকিয়ে আছে। আর সেই প্রশ্নটা কি? প্রশ্নটা হলো, যদি আপনার কেন বা উদ্দেশ্য সময়ের সাথে বদলে যায়, অথবা যদি আপনি বুঝতে পারেন যে আপনি যে পথে সাঁতরাচ্ছেন সেই পথটা আসলে আপনার নয়, তখন কি শুধু সামনে এগিয়ে যাওয়ার জন্যই সাঁতরানোটা একটা ফাঁদে পরিণত হতে পারে? মানে আমরা কিভাবে বুঝবো যে আমরা একটা লক্ষ্যের দিকে সাঁতরাচ্ছি? নাকি শুধু ডুবে যাওয়ার ভয়ে সাঁতরে চলেছি? আর শুধু এগিয়ে চলাই যখন যথেষ্ট নয়,
তখন দিক পরিবর্তন করার জন্য প্রয়োজনীয় সাহসটা আমরা কোথা থেকে পাব?